2013 সালের জানুয়ারি মাসের কোনো একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর সেনপাড়ায়। তখন প্রচন্ড ঠান্ডা। দুপুরের খাবার শেষে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা মাইকিং এর আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙে গেল। আমি একটু সজাগ হয়ে মাইকিং এ কি বলছে তা শুনতে চাইলাম। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে আর সেটার জন্য মাইকিং চলছে, কিন্তু শুনলাম একজন লোক মারা গেছে এবং তার জানাজার নামাজের জন্য মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমি একটু অবাক হলাম, কারণ সব সময় দেখেছি যে কেউ মারা গেলে এলাকার মসজিদে মাইকিং করে জানানো হয়, কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য রাস্তায় মাইকিং চলছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মাইকিং এর আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো। মনে হলো এবার আমার বাসার পাশ দিয়ে গেল আওয়াজটা। এরপর আবার দূরে চলে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে মাইকিং এর কথাটা বলতেও ও বলল ও কোনো মাইকিং শুনতে পায়নি। আমি ব্যাপারটাকে নরমাল ভাবে নিলাম। তখন বাজছিল বিকেল 4:30। আমার ক্লাস ছিল সন্ধ্যা 6:30-এ। তাই একটু পরেই আমি ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA করছিলাম। আমি ইউনিভার্সিটির নাম বলছি না। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। সেদিন প্রচন্ড জ্যাম থাকার কারণে 6:30-এর বেশি বেজে গেল ইউনিভার্সিটি পৌঁছাতে। আমার এক ফ্রেন্ড SMS দিয়ে জানতে চাইলো আমি কোথায়। অ্যান্সার দিলাম। একটু পর আমি ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস 207 নম্বর রুমে। আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম দরজাটা চাপানো। দরজায় ক্লাস টাইমে সাধারণত চাপানোই থাকে। আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের বাইরে যে রুমের সবকটা লাইট বন্ধ। আমি দরজার উপরে নাম্বার প্লেটটা আরো একবার দেখলাম। ঠিকই তো আছে, 207 নম্বর রুম। এটাই তো, ভুল হওয়ার কোনো কারণ নেই। ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে। আমি 207 নম্বর রুমে ঢুকে লাইট জ্বালালাম। ক্লাসে কোনো ব্যাগ, বই খাতাও চোখে পড়ল না। আমি ফ্রেন্ডকে একটা SMS দিয়ে জানতে চাইলাম কত নম্বর রুমে ক্লাস হচ্ছে আজ। আর রুমে SMS এর অ্যান্সারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এর ভেতর 6-7 মিনিট পার হয়ে গেল। হঠাৎ মনে হলো SMS টার কোনো অ্যান্সার তো আসলো না। আমি আমার মোবাইলটা চেক করতে দেখলাম যে নেটওয়ার্ক নেই। আমার তখন মনে হলো এখানে বসে না থেকে অফিস রুমে খোঁজ নিলেই তো আমি জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে। রুম থেকে বের হলাম আর সাথে সাথে SMS-টা আসলো। আমার ফ্রেন্ড লিখেছে 207 নম্বর রুম। আমি 207 নম্বর রুমে তখনও দাঁড়িয়ে। পাশের রুমের নম্বরটা দেখলাম 206। নিশ্চয়ই আমার ফ্রেন্ড আমার সাথে দুষ্টুমি করছে, এটাই ভাবলাম। আমি এটা দুষ্টুমি করার সময় না, তাই আমি খুব বিরক্তি নিয়ে অফিস রুমে গিয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে। ওখান থেকে আমাকে জানানো হলো 207 নম্বর রুমে। ততক্ষণে 7টারও বেশি বেজে গেছে। আমি আবার 207 নম্বর রুমের সামনে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে রুমের দরজাটা খুললাম আর এবারও আগের মতোই দেখলাম রুমের লাইট সব বন্ধ। আমি প্রচন্ড ভয় পেলাম আর থাকতে পারলাম না। ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। আমি কাউকে বলতে পারছিলাম না যে এটাই আমার ক্লাস। আমার ক্লাসই আমি খুঁজে পাচ্ছি না। একটা অবিশ্বাস আর ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে আমি 8টা বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। 8টার সময় আমাদের 10 মিনিট ক্লাস ব্রেক থাকতো। ওই টাইমটায় ক্লাসের সবাই বাইরে আসতো। 8টায় আমি বাইরে দেখি ক্লাসের সবাই ভার্সিটির বাইরে চা খাচ্ছে। ওরা আমাকে জিজ্ঞেস করলো ক্লাসে যাওনি কেন। ওদের কিছু বললাম না। ব্রেক শেষে আমি আমার ফ্রেন্ড অন্যদের সাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সবাই আমাকে খুব অবাক করে দিয়ে 207 নম্বর রুমে ঢুকে গেল। অন্যদিনের মতো এই ক্লাসটা ছিল খুবই স্বাভাবিক, কিন্তু আমার কাছে সব অস্বাভাবিক মনে হচ্ছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে ভার্সিটিতেই আমি আটকা পড়ে যাব। কেবলই মনে হচ্ছিল যে আমার মনে হয় পেছনের থেকে কেউ আমাকে ফলো করছে। সেদিন খুব জ্বর নিয়ে আমি বাসায় ফিরলাম। বিকেল থেকে যা যা ঘটেছে আমার মা বোনকে সব বললেও তারা বিশ্বাস করলো না। আমার মা খুবই সাহসী মানুষ, বলল হয়তো তোমার ভুল হয়েছে, ঘরেই কদিন রেস্ট নিতে বললেন। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল, কিন্তু আমি জানতাম না তখনও আমার জন্য আরো কিছু অপেক্ষা করছিল। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। রাত তখন 3:30। আমি শুনতে পেলাম একজন মানুষের জানাজার নামাজের জন্য খুব করুণ ভাবে ডাকা হচ্ছে। সেই ডাকটা সহ্য করার মতো সেই ডাকটা না।
এবং মাইকিং এর আওয়াজ এবং ডাকটা সহ্য করার মতো না। আমার পাশে ঘুমিয়ে থাকা আমার বোনকে জাগিয়ে তুললাম, কিন্তু ও কোনো মাইকিং এর আওয়াজ শুনতে পেল না। আমি তখনও সেই মাইকিং শুনতে পাচ্ছিলাম। পরে আরো কয়েকটা রাতও এভাবেই মাইকিং এর আওয়াজই আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ভয় পেতাম, কিন্তু এই কথাগুলো বললেও কেউ বিশ্বাস করবে না ভেবে আর বলা হতো না। তো একদিন যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙল। মোবাইলে দেখলাম তখন রাত 3:30। দূর থেকে মাইকিং এর আওয়াজটা কাছে আসছিল। কেন যেন সেদিন আমার খুব কৌতূহল হলো কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি আমার রুম থেকে সাথে লাগোয়া বারান্দাটা চলে এলাম। আমি দোতলা বারান্দার থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মানুষ দূর থেকে হেঁটে আসছে। মানুষগুলো আরো কাছে আসার পর আমি কান্নার শব্দ শুনতে পেলাম। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই ছিল, সাথে একটা ভ্যানে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা। একজন লোক সবার সামনে সেই সবাইকে জানাজার নামাজের জন্য ডাকছে। মানুষগুলো হাঁটতে হাঁটতে ঠিক আমাদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। এবার সবাই ওপরে তাকালো ঠিক আমার দিকে। আমার মনে হচ্ছিল আমার ঘরে ঢুকে যাওয়া উচিত, কিন্তু আমি পারছিলাম না। সামনে সেই লোকটাকে হাত দিয়ে ডাকতে লাগলো আমাকে। লোকটা হাত দিয়ে আমাকে ভ্যানে থাকা সাদা কাপড়টার দিকে কি যেন দেখালো। একজন সেই সাদা কাপড়টা সরিয়ে দিল। কাপড়টা সরাতে আমি যা দেখলাম তা আমি আর কোনোদিন দেখতে চাইবো না। আমি দেখতে পেলাম ভ্যানে আমার ছোট বোনটা শুয়ে আছে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি ওই অন্ধকার বারান্দাতে দাঁড়িয়ে থাকলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকলাম, কিন্তু ভয়ে কি পড়ছিলাম তাও জানি না। নড়বার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। একটু পর আমি সম্বিত ফিরে পেলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যা দেখছি সব ভুল। এমন সময় ঘর থেকে আমার ছোট বোনটা বারান্দায় আসলো। জানতে চাইলো আমি বারান্দায় কি করছি। ওকে দেখে আমি সাহস ফিরে পেলাম। ও আমার কাছে এসে রাস্তায় উঁকি দিয়ে বলল, কি যাবি না? ওই যে দেখ আমার লাশ, তুই যাবি না? কথাটা বলে সে খুব জোরে আমার হাতটা চেপে ধরলো। আমি কাউকে বোঝাতে পারবো না আমার অবস্থা তখন কেমন হয়েছিল। শুধু এইটুকু বুঝতে পারছিলাম যে আমি জ্ঞান হারাচ্ছি। সকালে বাসার সবাই আমাকে বারান্দায় খুঁজে পায়। আমার হাতে একটা হাতের ছাপ জখমের মতো হয়েছিল। এবার সবাই আমার কথা গুরুত্ব দেয়। হুজুরের কাছ থেকে পানি পড়া দাবি জানা হয়, কিন্তু আমার এতেও ভয় কাটছিল না। তাই এবার হুজুর তার পরিচিত একজন বড় হুজুর নিয়ে আসেন। উনি আমাদের বাসায় এসে সব পরীক্ষা করেন, কিন্তু কোনো কিছুই বের করতে পারেননি। তবে উনি আমাকে সন্ধ্যাবেলা একা থাকতে মানা করেন, নামাজ পড়তে বলেন এবং বলেন অনেক রাতে খারাপ জিনিস চলাফেরা করে, তাই খুব বেশি কৌতূহল হলে এসব যেন না দেখি। উনি আমাকে 4টা লোহা দেন, যেগুলো আমার খাটের পাশে রাখতে বলেন। এরপর আমি এমন আর ভয় পাইনি। আমি